তো হাতে করে ১,০০০ টাকার ৫টা নোট নিয়ে হাসিমুখে ফিরে এলো। রিম্মি অবাক হয়ে বলল, ফোন নষ্ট জেনে উনি ফোনটা নিয়ে নিলেন? হ্যাঁ, নিবে না কেন? বাহ, ভালো হয়েছে, দে টাকাটা দে। ওয়েট। তো আগে নিজের ১,০০০ টাকা সরিয়ে নিল, তারপর বাকিটা রিম্মির হাতে দিল। রিম্মি মুখে পেঁচকি কেটে বলল, আমার কাছে চাইলে কি আমি দিতাম না? তো আর টাকা একটা চুমু দিয়ে বলল, বলা তো যায় না, যদি হাতছাড়া হয়ে যেত। হয়েছে, চল হাঁটা। তো যেতে যেতে বলল, আপু কাস্টমারটা যা ছিল না, উফ। রিপি নিচু গলায় বলল, এভাবে বলিস না, মানুষ শুনলে কি ভাববে? ছি, এত সিপ মেন্টালিটি কেন তোমার? সিপ মেন্টালিটি না, নেগেটিভ মেন্টালিটি। মানুষ তো নেগেটিভ জিনিসই বেশি চিন্তা করে। বুঝেছি। নেগেটিভ জিনিসে মানুষের আগ্রহ বেশি কি না? হ্যাঁ, তাই। আচ্ছা আপু, তোমার কাছে কেমন লেগেছে ভাইয়াটাকে? খুব ইনোসেন্ট। ইনোসেন্ট? এজন্যই তো ইনোসেন্ট মানুষকে ঠকাতে ইচ্ছে করেনি। আচ্ছা, তাহলে এই কাহিনী দেখো আবার ফোনের সাথে সাথে মনটাও দিয়ে দিও না নেতি। দেখ, তোর খালি আজের কথাবার্তা। তো হাসতে শুরু করলো। ওরা বাসায় ঢুকে দেখলো সৈয়দা লাভলি ফোনে কার সঙ্গে যেন কথা বলছে, আর খুব মেজাজ দেখাচ্ছেন, চিল্লাচিল্লি করছেন। লাভলি তুহিনের মা হন, আর রিমির মা হন। এমনিতে খুব সহজ সরল আর মজার মানুষ, কমেডি টাইপ। কিন্তু একবার রেগে গেলে সবাই ওনার সামনে ভেজা বিড়াল। আজকেও রেগে গেছেন, কিন্তু কী নিয়ে রাখলেন সেটা জানা দরকার। লাভলি বরাবরই রিম্মিকে প্রচণ্ড স্নেহ করেন। সেই ছোট্ট থেকে বাপ মরা মেয়েটা ওনার বাড়িতে মানুষ হচ্ছে। ভাইয়ের স্মৃতিচিহ্ন হিসেবে রিম্মিকে উনি খুব যত্ন আগলে রেখেছেন। টাকা পয়সার কোনো কমতি নেই ওনার। রিম্মির মতো মেয়ে 10টা পালতে পারেন। রিম্মির মা অবশ্য দ্বিতীয় বিয়ে করে সুখের সংসারে ব্যস্ত। সেখানে ওনার আরও একটি মেয়ে আছে। সেসব কাহিনী পরে বিস্তারিত জানানো হবে। আপাতত সৈয়দা লাভলির তিক্ত মেজাজের কারণ জানা যাক। রিমি ভয়ে ভয়ে লাভলির ঘরের দিকে এগিয়ে গেল। লাভলি ফোন রেখে বারান্দা থেকে জামা কাপড় এনে ভাঁজ করছেন আর নিজে নিজেই বিড়বিড় করছেন। রিমি আহ্লাদে গলায় জিজ্ঞেস করল, আমার লাবুটার কি হয়েছে? হঠাৎ এত রাগ কেন? লাভলি কপাল কুঁচকে রাগ দেখিয়ে বললেন, আর জিজ্ঞেস করিস না, মানুষের কাণ্ড জ্ঞান দিন দিন লোপ পাচ্ছে। আমি অবাক হয়ে যাই মানুষের সেন্স অফ হিউমার দেখে। আচ্ছা, ওরা কি জানে না এই ফ্ল্যাটে আমরা সব মেয়ে মানুষ থাকি? তবু সামনের ফ্ল্যাটে ব্যাচেলার ভাড়া দিচ্ছে কেন? আমার বেডরুম থেকে দেখা যাবে ব্যাচেলারদের বাথরুম। কেমন লাগে বলতো? সামনের ফ্ল্যাটে ব্যাচেলার ভাড়া দিচ্ছে মানে? কোন ফ্ল্যাট? আমার বেডরুম থেকে কোন ফ্ল্যাটের বাথরুম দেখা যায়? মানে রাপিনদেরটা? হ্যাঁ। তাহলে কি রাপিনদা বাসা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, সে তো 1 মাস আগেই ছেড়েছে। আজকে বাসা খালি হলো, বিকেলে আসবে নতুন ভাড়াটিয়া। ভাড়াটিয়া তো না, বান্দরের দল। আল্লাহ জানে কি কি সহ্য করতে হবে। ব্যাচেলারগুলো সেই পরিমাণে নোংরা হয়, গিদরের হাড্ডি। বাথরুমে বসে বসে সিগারেট খাবে আর গন্ধ আমার বেডরুমে এসে ঢুকবে। আল্লাহ, ভাবতে আমার এখনই বমি আসছে। লাভলি বকবক করে চলেছে। এদিকে রিম্মির ইচ্ছে করছে আনন্দে নাচতে। আজকের পর থেকে রাফিন নামক প্যারাটাকে তার আর সহ্য করতে হবে না। মনে মনে হাওয়ায় বাজছে সে। রুমে গিয়ে পিসিতে গান ছেড়ে একটু তোয়াকে নিয়ে ডান্স করা যেতে পারে। ফ্রিডম সেলিব্রেশন। বাসায় এসে ফোনটা দেখে নীলাব্রের মেজাজ গরম হয়ে গেল। ফোনের স্ক্রিনে বড়সড় একটা দাগ। এটার কথা তো মেয়েটা বলেনি, অন্য সব প্রবলেমের কথা বলেছে। তাহলে এটা বললো না কেন? সে কি টাকা কম দিত? তোয়া ফোনটাকে বক্সে ভরে এনেছিল। ফোনের মেইন বক্স, সাথে হেডফোন আর চার্জারও ছিল। খুব ভালো কথা, নীলাব্র তাড়াহুড়োয় থাকায় বক্সটা খুলে আর ফোন চেক করেনি। এখন বাসায় এসে দেখে এই অবস্থা। কী যে রাগ লাগছে। নীলাব্র ফোনটা কিনেছিল তার ছোট বোনের জন্য। নতুন ফোনই কিনে দিত পারত, কিন্তু সে ইচ্ছে করেই সেকেন্ড হ্যান্ড কিনেছে। তার বোন নীলাশা মাত্র ক্লাস 10-এ পড়ে। এসএসসি দেওয়ার পর একদম নতুন ফোন কিনে দেওয়া হবে তাকে। আপাতত একটা ফোন তার দরকার, হোয়াটসঅ্যাপে গ্রুপে ফ্রেন্ডদের সাথে কানেক্ট থাকার জন্য। তাই নীলাব্র সেকেন্ড হ্যান্ড কিনেছে। স্যামসাংয়ের এই মডেলটা মার্কেট আউট, পুরো বাংলাদেশ একদম উধাম। তাই এটার দাম একটু বেশি হওয়া উচিত। যারা জানে তারা ঠিকই এর কদর বুঝবে। নীলাব্র মেয়েটাকে ঠকাতে চায়নি, তাই 5,000 ফোনটা কিনেছে। অথচ মেয়েটা এমন বাটপার, তাকে ঠকিয়ে দিয়ে চলে গেল।
ফোনের এত বড় প্রবলেমের কথাটা তাকে জানালো পর্যন্ত না। নীলাব্র রিম্মিকে মেসেঞ্জারে অনেকবার কল দিল, মেসেজও দিল, কিন্তু রিম্মি ফোন ধরলো না। ধরবে কীভাবে? তো আর রিম্মি তো পিসিতে গান ছেড়ে ফ্রিডম সেলিব্রেশনে ব্যস্ত। নীলাব্রে আরও রাগ উঠল। মেয়েটা ইচ্ছে করে তাকে ঠকিয়েছে, না হলে এখন ফোন ধরছে না কেন? বিকেলে নীলাব্ররা চলে গেল তাদের নতুন বাসায়। নীলাব্র, আদিত্য, অন্ত আর রিক 4 বন্ধু মিলে এক বাসা ভাড়া নিয়েছে। তারা আগেও একই বাসায় ছিল। তাদের পুরনো বাসাটার তুলনায় এ বাসার ভাড়া অত্যন্ত কম, আর এলাকাটাও ভালো, ভেতরের দিকে। সামনে বাজার, দোকানপাট, সব কিছুই সুব্যবস্থা আছে। সারাদিন মালপত্র আনা নেওয়ার থেকে শুরু করে সব কিছু গোছানো, এসব করতে করতে 4 বন্ধু খুব টায়ার্ড। নীলাব্র গোসল করে ঠিক করলো বাজারে যাবে। খাওয়ার ব্যবস্থা করা জরুরি, খিদায় পেটে ইঁদুর নাচছে। পাশের ফ্ল্যাটে সেই সকাল থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছে, কী যে বিরক্তিকর। নীলাব্র গোসল শেষ করে বারান্দায় তোয়ালে নাড়তে গিয়ে দেখলো সামনের ফ্ল্যাটের ড্রয়িং রুমের দরজায় একটা ঝাড়ু জ্বলছে। ঝাড়ুটার সাথে একটা সাদা সাইনবোর্ড টানানো, সাইনবোর্ড লেখা এদিকে যে তাকাবে আর তার কপালে ঝাড়ু। নীলাব্রের মেজাজ চরমে উঠে গেল। ব্যাচেলার বলে এইভাবে অপমান করবে? ব্যাচেলাররা কি মানুষ না, নাকি তাদের লোকালয়ে থাকার অধিকার নেই? বিষয়টা বাড়িওয়ালাকে জানাতে হবে, নাহলে সবচেয়ে ভালো হয় যদি ডিরেক্ট বাসায় গিয়ে হানা দেওয়া যায়। নীলাব্র ঠিক করলো এটাই করবে। ওই বাসায় গিয়ে জিজ্ঞেস করবে এ ধরনের অভদ্রতার মানে কি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। গল্পের নাম বিভ্রাট, পর্ব 3, লেখা সিদ্ধার্থুল মুমতাজ। নতুন বাসায় ওঠার পর থেকে 4 বন্ধু মিলে সব কাজ ভাগ করে নিয়েছে। আদিত্য আর রিক জামা কাপড় ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখছে। নীলাব্রকে পাঠানো হয়েছে বাজার করার জন্য, আর অন্তুকে দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আপাতত সে বাথরুম পরিষ্কার করা নিয়ে ব্যস্ত। বেশ কিছুক্ষণ নিচু হয়ে সম্পূর্ণ বাথরুমে আনাচে কানাচে পরিষ্কারে ফলে তার কোমর ধরে এসেছে। একটু রেস্ট নেওয়ার জন্য বাথরুমের জানালার দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তখন ব্যাকেলিভাবে জানালার স্ট্যান্ডে রাখা ভরা বালতিটার সাথে ওর ধাক্কা লাগলো। অমনি ভরা বালতিটা উল্টে জানালার বাইরে পানি পড়তে শুরু করলো। সৈয়দা লাভলি তখন নিজের বেডরুমের বারান্দায় রকিং চেয়ারে আরাম করে বসে দোল খাচ্ছিলেন আর গুনগুন করছিলেন। বালতির পানি গিয়ে লেগে ওনার প্রায় গোসল হয়ে গেল। নিচে চেয়ে উঠলেন, এই কে কে? তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে অন্তু খানিকটা ভরকে গেল। ভীত গলায় বলল, সরি আন্টি। লাভলির মেজাজ তখন আকাশচুম্বী। সামান্য সরিতে কি কাজ হয়? উনি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অন্তর দিকে তাকিয়ে রইলেন। নীলাব্র রিম্মিদের ফ্ল্যাটে এসে কলিং বেল চাপল। রিম্মি কলিং বেলের আওয়াজ শুনে তোহাকে দরজা খুলতে পাঠালো। অন্য সময় হলে এটা নিয়েও 2 বোনের মধ্যে তর্কাতর্কি হতো, কিন্তু আজকে তোহা একেবারে বলতে চলে গেল দরজা খুলতে। লুকিং গ্লাস দিয়ে দেখলো বাইরে নীলাব্র দাঁড়িয়ে আছে। নীলাব্রকে দেখে তোহার বুক ধুক ধুক করা শুরু করলো। ছেলেটা এখানে কেন এসেছে? চেহারা দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। হয়তো নষ্ট ফোন ধরিয়ে দেওয়ার জন্য এখন টাকা ফেরত নিতে এসেছে। কিন্তু এই ছেলে ওদের বাসার ঠিকানা পেলো কোথায়? তো একটা শুকনো ঢোক গেলে রিম্মির কাছে গেল। ভীত গলায় বলল, আপু কে এসেছে রে? তো আর রিম্মিকে আসল কথাটা বলার সাহস করে উঠতে পারলো না। রিম্মি জানতে পারলে এখন 1000টা বকা দিবে, তাই বলল, জানি না, চিনি না ওনাকে, তুমি দেখো তো গিয়ে। তো এই কথা বলে বই নিয়ে বসে গেল। তারপর জোরে জোরে পড়তে লাগলো। রিম্মির একটু অদ্ভুত লাগছে তো বসে গেল দরজা খুলতে। ওর আবার লুকিং গ্লাস দিয়ে উকি মারার অভ্যেস নেই। হঠাৎ দরজা খুলেন দেয়, যেই আসুক। এবারও সেটাই করলো। রিম্মি দরজাটা খুলতে দেখলাম নীলাব্র দাঁড়িয়ে আছে। নীলাব্রকে দেখে রিম্মি অনেকটা চমকে গেল। বিস্মিত গলায় বলল, আপনি? নীলাব্র রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কী ধরনের অভদ্রতা জানতে পারি? কোনটা কোনটা বোঝেন না? জানালার মধ্যে এসব কি ঝুলিয়ে রেখেছেন আপনারা? ব্যাচেলার বলে এইভাবে অপমান করবেন? আমরা কি আপনাদের বাড়াবাতে চাই দিতে এসেছিলাম? একদিনও হলো না বাসায় উঠেছি, তার মধ্যেই শুরু করে দিয়েছেন অসভ্যতা। দেখুন, নেক্সট টাইম কিন্তু আমি বাড়িওয়ালার কাছে কমপ্লেন করতে বাধ্য হব। মেয়ে নীলাব্রের কথার আগামাথা কিছুই বুঝছে না। মুখ কুচকে বলল,
মানে কিসের কথা বলছেন? আমি কিছু বুঝতে পারলাম না। কি অসভ্যতা করেছি আপনার সাথে? নীলাব্র রাগে বুঝতে বুঝতে বলল, সরুন মানে সরুন, ভিতরে ঢুকতে দিন। রিমি কিছু না বুঝেই সরে গেল নীলাব্র কী করে দেখার জন্য। নীলাব্র ঢুকে ড্রয়িং রুমের জানালা খুঁজতে লাগলো। পেয়ে যেতেই জানালার দিকে ইশারা করে বলল, এইটা কি? রিমি স্বাভাবিক গলায় বলল, ঝাড়ু। ঝাড়ু, সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সেটা জানালায় কেন ঝুলিয়ে রেখেছেন? আমাদের জানালা, আমরা যা ইচ্ছে তা নিয়ে রাখবো, আপনার কি? নীলাব্রের মেজাজ আরও গরম হয়ে গেল। রিম্মির দিকে এগিয়ে এসে বলল, আমার অনেক কিছু। এটা আমার জন্য ইনসাল্ট, কারণ বারান্দাটা আমার। বারান্দায় দাঁড়ালে আপনাদের জানালার চোখ পড়বে, তাই বলে কি আমার কপালে ঝাড়ু? এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? রিম্মি জিভ কেটে বলল, ও তাহলে আপনারাই বাসাটা ভাড়া নিয়েছেন? জি। আসলে কিছু মনে করবেন না, দেখুন ঝাড়ুটা আমি আপনাদের অপমান করার জন্য ঝুলাইনি। তাহলে কি সংবর্ধনা দেওয়ার জন্য ঝুলাইছেন? আসলে ব্যাপারটা সেরকম না। এত ব্যাপার স্যাপার আমি বুঝি না। নো অ্যানি এক্সকিউজ। এরপর থেকে এরকম কিছু দেখলে আমি কিন্তু বাইরের কাছে ডিরেক্ট কমপ্লেন করব। এতে ভদ্র ভাষায় বোঝাতে আসবো না। আজব, আপনি কথা না শুনে আগে ঝগড়া শুরু করেছেন কেন? পুরো কথাটা আগে শুনুন। ঝগড়ার কারণ আপনারই বের করেছেন। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ব্যাচেলার বলে যা ইচ্ছা তাই করবেন আর আমরা কিছুই বলবো না, এমনটা ভেবে বসবেন না প্লিজ। আমাদের ফ্যামিলি আছে, আত্মসম্মানবোধ আছে। আমরা আর যাই করি আপনাদের মতো মানুষকে অসম্মান করি না। অসভ্যতা তো অনেক দূরের কথা, মানুষের বাসায় উকিও দিতে যায় না। আর পাশাপাশি জানালা হলে সামনের ফ্ল্যাটের দিকে নজর যেতেই পারে। তার মানে এই নয় যে সে আপনি আপনার কপালে ঝাড়ু মারবেন আর নিজেকে খুব সুন্দরী মনে করেন নাকি, যে আপনার দিকে তাকানোর জন্য সবাই মুখিয়ে থাকবে আর আপনি তাদের কপালে ঝাড়ু জুতা ছুঁড়ে মারবেন। বাই দ্য ওয়ে, আমি আপনার সাথে কেন কথা বলছি? বাড়িতে বড় কে আছে ডাকুন, আন্টি আঙ্কেলের কাছে বিচার দিয়ে যায়, ওনারা বিষয়টা বুঝবে। বাসায় আঙ্কেল আছে? রিমি ব্রুকুসকে তাকিয়েছে। ছেলেটা এত ঘাড়তে রাখেন, রিমিকে কিছু বলার সুযোগই দিচ্ছে না, নিজেই সব বলে যাচ্ছে। রিমিরও রাগ উঠছে, ইচ্ছে করছে বলতে, বেশ করেছি, ঝাড়ু ঝুলিয়েছি, এবার সেরা জুতাও ঝুলাবো। ঝাড়ু জুতা সব ঝুলিয়ে আমাদের জানালা আমরা সাজিয়ে রাখবো, তাতে তোর কপালের কি? ছেলেটা আবার জিজ্ঞেস করলো, কী হলো বলুন, আঙ্কেল আছে? রিমি গম্ভীর গলায় বলল, না, আঙ্কেল বিদেশ থাকেন, সৌদি আরব, আমি এখানে আন্টির সাথে থাকি। নীলাব্র ভাবল রিমি হয়তো নিজের বাবা মাকে আন্টি আঙ্কেল বলে সম্বোধন করছে। নীলাব্র বলল, তাহলে আন্টিকেই ডাকুন। কেন? কেন আবার আপনার গুণ কীর্তন শোনাবো? রিমি আতঙ্কে পড়ে গেল। লাভু আন্টি জানতে পারলে ভীষণ বকা দিবে। এমনিতে দেখলে কিছু বলতো না, কিন্তু যদি দেখে কেউ বাড়ি বয়ে বিচার নিয়ে এসেছে তাহলে তো নিশ্চয়ই রেগে যাবে। রিম্মি নরম গলায় বলল, আন্টিকে বলবেন না প্লিজ। কেন? আন্টি শুনলে রাগ করবেন। নীলাব্র নাচিয়ে রসিকতাপূর্ণ গলায় বলল, আন্টি শুনলে রাগ করবে? তাহলে আমার অবস্থাটা একবার চিন্তা করুন, আমার কি পরিমাণ রাগ উঠছে। ডাকুন আন্টিকে, আমি আজকে বিচার দিয়েই যাবো। নীলাব্র কথার মাঝখানে সৈয়দা লাভলির গলা, কে এসেছে রে? সৈয়দা লাভলি মাত্র গোসল করে বেরিয়েছেন, ওনার চুলে ভেজা, তোয়ালে বাঁধা। অন্তর সাথে এতক্ষণ ঝগড়া করে এমনি মেজাজটা মাথায় চড়েছিল, তার উপর নীলাব্রকে দেখে মেজাজটা আরও এক ধাপ বেড়ে গেল। ওনার ভাবটা এমন, খাম্বার মতো দেখতে, এই ছোকরাটা আবার কে? কী চাই? নীলাব্র স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আন্টি। সালাম শুনে লাভলি একটু ভিজলো, বলল, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আন্টি, আমি পাশের ফ্ল্যাট থেকে এসেছি, নতুন ভাড়াটিয়া। আমরা 4 ব্যাচেলার মিলে বাসাটা ভাড়া নিয়েছি। অমনি সৈয়দা লাভলির মেজাজ খারাপ হয়ে গেল। উনি ব্রুকুসকে বললেন, হ্যাঁ তো এখানে কি? রিম্মি ইশারা দিচ্ছে বিষয়টা না বলার জন্য, কিন্তু নীলাব্র শুনল না, বলেই দিল, আন্টি আপনার মেয়ে কি করেছে দেখুন। ব্যাচেলার বলে কি আমাদের আত্মসম্মান বোধ নেই? আমার বারান্দার সামনে ঝাড়ু তুলে রেখেছে, বারান্দাতে দাঁড়ালেই তো আপনাদের জানালাটা চোখের সামনে আসে, আবার লেখা, এদিকে যে তাকাবে তার কপালে ঝাড়ু। এটা কি ধরনের অপমান আন্টি? রিমি প্রস্তুত ছিল লাভলি এখন ছেলেটার সামনে ওকে দমকানো শুরু করবেন, ওর ইজ্জতের ফালুদা এখানেই হয়ে যাবে। কিন্তু রিমির ধারণা ভুল প্রমাণ হলো। লাভলি বলে, একদম ঠিক আছে, পারফেক্ট, তোমাদের মতো ছেলেদের জন্য এটাই পারফেক্ট স্বভাব। তারপর রিমির দিকে তাকিয়ে বলল, রিমু মা, একদম ঠিক করেছি। আর শুধু একটা ঝাড়ু কেন, কালকে আমি আরও কতগুলো ঝাড়ু কিনে আনবো। আমার বারান্দাতেও কয়েকটা ঝুলাতে হবে। কোনো কথা না, বেশি তেড়িবেড়ি করলে ঝাড়ু পেটা কপাল বরাবর ছুঁড়ে মারবে। লাভলির উত্তর শুনে নীলাব্র হতভম্ব। সে কাকে কি বোঝাতে এসেছে? যেমন মা তেমন মেয়ে, পুরো পরিবারকে এখন উন্মাদ মনে হচ্ছে তার। প্রত্যেকের মাথায় মনে হয় এক্সট্রা করে সিট।